ডিসেম্বরের মধ্যে 15 তারিখের মধ্যে আমরা পে কমিশনের চূড়ান্ত গেজেট দেখতে চাই। এর বাইরে আর কোনো আইন আমরা মানতে চাই না, কোনো নিয়ম, কোনো কানুন, কোনো সময় আমরা আর আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার সন্তানের অভুক্ত চেহারা আমি আর দেখতে চাই না। আমার সন্তানকে ভালো একটা সাপোর্ট দিয়ে আমি ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারছি না, আমি আর বঞ্চিতদের কাতারে থাকতে চাই। আমি অধ্যাপক ডক্টর আনোয়ার জাহিদ, আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। আপনাদের ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে একটু মত বিনিময় করছেন। তা আপনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ আমরা স্পেসিফিক্যালি বলেছি সবার জন্য এখন যে 20টা গ্রেড আছে আমরা এই গ্রেডটি রাখতে বলেছি, কারণ এটা পরিবর্তন করতে গেলে অনেক জটিলতা হবে। এবং এই গ্রেডটা রেখে আমরা সর্বনিম্ন মূল বেতন 40,000 টাকা করতে বলেছি এবং সর্বোচ্চ মূল বেতন 1,60,000। আপনি যদি দেখেন 1:4, 1:4 আমরা এভাবে প্রস্তাব করেছি। এটা এই পরিমাণটা আমরা করেছি যে বর্তমান বাজার মূল্য প্লাস আমাদের আশেপাশের যে দেশগুলো যাদের আর্থিক সক্ষমতা আমাদের কাছাকাছি তাদের যে বেতন ক্রমগুলো আছে সেগুলো আমরা বিবেচনায় নিয়েছি। সেই হিসাবে আমরা কিন্তু কমই পাই, কাজে আমাদেরটাও সেই পর্যায়ে উন্নীত করা উচিত। তো এছাড়াও আমরা আমাদের ভূতত্ত্ববিদদের কথা যেমন বলেছি, আমরা সাধারণভাবেও একই ধরনের কাজ যারা করছেন, একইভাবে যারা দেশকে সেবা দিচ্ছেন সবাই এই সুবিধা পাবে, এই ব্যাপারেও আমরা কথা বলেছি। আমরা পাশাপাশি আরেকটা কথা বলেছি, যদিও এই বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের যে বেতন কাঠামো এটা নিয়ে কাজ করছেন, তারপরে আমরা অনুরোধ করেছি যে প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন, আমাদের ভূতত্ত্ববিদ পেশাজীবী অথবা অন্যান্য যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, তাদের বেতনটাও যাতে ন্যূনতম সিকিউর করা হয়। সরকার যদি একটা তাদেরকে দিক নির্দেশনা দেয় যে তাদেরও একটা বেতন কাঠামো হবে, যে লেভেলে পড়াশোনা করে যে লেভেলের চাকরিতে ঢুকে তাদেরও সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা সমতুল্য একটা যাতে বেতন কাঠামোর ব্যাপারে ওনারা দিক নির্দেশনা। এটা আপনারা বাস্তবায়নের জন্য কবে নাগাদ বাস্তবায়নের জন্য দাবি করেছেন? এটা ওনারাই বলেছেন যে 4-5 মাসের মধ্যে ওনারা প্রতিবেদন দাখিল করবেন, কাজে আমরা ধরে নিচ্ছি যে 4-5 মাস পর আমরা এটা কিছু পাবো। এবং 4-5 মাস পর বলতে এখন থেকে 4-5 মাস পর না, কমিশনের শুরু থেকে 4-5 মাস? যদি এখন থেকে 4-5 মাস হয় তাহলে সেক্ষেত্রে তো আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তাহলে সেক্ষেত্রে কি এটা কতটুকু পসিবল হবে? শুরু থেকে কথা বল। আমি অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়া, ভূতাত্ত্বিক সমিতির সহসভাপতি। তো আমরা যে ভূতত্ত্ববিদদের পক্ষ থেকে আমরা এখানে আমাদের বক্তব্যটা উপস্থাপনা করেছি এইভাবে যে বাংলাদেশের তেল, গ্যাস, পানি সম্পদ এবং যে কোনো খনিজ সম্পদ আবিষ্কার, উত্তোলন এবং তার সরবরাহের সাথে ভূতত্ত্ববিদরা ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিয়েছি যে 29টি গ্যাস ফিল্ড বাংলাদেশ আবিষ্কৃত হয়েছে, যার বাজার মূল্য বর্তমানে 29 লক্ষ কোটি টাকা, এবং যেটা আবিষ্কার থেকে এই পর্যন্ত তার সম্মিলিত অবদান, তার উপরে ভিত্তি করেই বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদ নির্ভরশীল, অর্থনৈতিক বুনিয়াদ গড়ে উঠেছে। যত ছোট মাঝারি কোম্পানি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সার কারখানা, বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছুর অবদান এটা সরাসরি জড়িত, এবং এই সম্পদ আবিষ্কারের সাথে ভূতত্ত্ববিদরা একমাত্র সরাসরি সংশ্লিষ্ট, অন্যরা না। সেদিন আমাদের জওয়ানেরা 144 ধারা ভঙ্গ করে বাদকদালে সমাবেত হয়ে সমাবেশে ডাক দিয়েছিলেন পে কমিশন বাস্তবায়নের দাবিতে। কর্তৃপক্ষকে টনক লড়েছে, না চাইলে কেউ কাউকে দেয় না, বিশেষ করে বাংলাদেশে যার যেটা সুবিধা সে সামনে ভোগ করে বা এনজয় করছে। বাট আরেকজনের বঞ্চিত, সে তার বঞ্চনার পাল্লাতে ভারী হয়ে চলেছে, কেউ সেদিকে কারো নজর নেই। এই তাদের অবদানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশের 18 থেকে 22 লক্ষ কর্মচারী, সকলে একজোট হয়ে তখন সোচ্চার হয়েছে পে কমিশনের দাবিতে। পে কমিশন গঠন হয়েছে, পে কমিশন খুবই স্লো মোশনে আগাচ্ছে। আমরা এটা এক্সপেক্ট করি না পে কমিশন নভেম্বরের মধ্যে তাদের কার্যক্রম শেষ করবে। পে কমিশন যদি মনে করে যে অন্যরা যেভাবে করে গতানুগতিকভাবে আমরা সেভাবেই করে যাবো, কেন আপনি টাইম শিডিউলের আগে আপনার পারফরমেন্স শো করেন? আপনার বেতন ভাতা নির্ধারণ করা আছে, আপনি একেবারে ডিউ টাইম পর্যন্ত অপেক্ষা করবেন, আপনি সীমানা প্রাচীর পর্যন্ত আগিয়ে যাবেন, কেন সীমানার আগে আপনার কর্ম সম্পাদন করেন? আপনি কেন বসে আছেন 6 মাসের জন্য? আপনার নির্ধারিত যে বেতনটা আছে পে কমিশনের বরাদ্দ আছে, বরাদ্দ শেষ করে যাবেন না? আপনার চাওয়া পাওয়ার অনেক কিছু আপনি পেয়ে গেছেন, আপনি আরো 15 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন, আপনার সবকিছু নিয়ে গেছেন। যারা আমরা ইন সার্ভিসে আছি আমাদের কথাটা চিন্তা করুন। আপনি একেবারে টেনিওর পর্যন্ত আপনি সময় কেমন করে 6 মাসের আশায় বসে আছেন, ওই সময় আমরা দেবো না। আমরা যেমন 44 ধারা ভঙ্গ করে সচিবালয়ে প্রসেশন করেছি, পে কমিশনের স্লোগান তুলেছি, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে সোচ্চার হবো যদি আপনারা নভেম্বরের মধ্যে রিপোর্ট দাখিল না করেন। আপনারা কয় হাজার পৃষ্ঠা, কয় লক্ষ পৃষ্ঠার রিপোর্ট দেন, আমরা দেখবো যে কতজন কমিশনের আছেন, তারা কত পৃষ্ঠা প্রতিদিন লিখছেন, কি অ্যানালাইসিস করেছেন। এবার এইটা মনে করবেন না যে গতানুগতিকভাবে আগে যেভাবে রিপোর্ট দিয়ে চলে গেছে ওইভাবে চলতে হবে না। আমরা এবার দেখবো যে কয় হাজার পৃষ্ঠা রিপোর্ট আপনারা দিচ্ছেন, দিনে গড়ে আপনারা কত পৃষ্ঠা লিখেছেন, কত পৃষ্ঠা অ্যানালাইসিস করেছেন। এখন আর মানুষ আগের যুগের মধ্যে, এখন ডিজিটালাইজ হয়ে গেছে। আগে আমি বিদ্যুতের বিল আর গ্যাসের বিল দিতাম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইনে, এখন আমি ঘরে বসে রাত 12টায় আমি ইএফটির মাধ্যমে আমি দ্রুত বিল দিয়ে দিচ্ছি। আপনারা যদি সে আগের আমলের আশায়, আগের সেই মান্দাদারা চিন্তা চেতনা নিয়ে ভাবধারা নিয়ে বসে থাকেন, ভুলের স্বর্গে বাস করছেন, নভেম্বর গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কি একটা অগ্নিগর্ভের উপর বসে আছেন। প্রিয় মিডিয়া কর্মী ভাইরা, আপনারা এই মেসেজটা ছড়িয়ে দেবেন। আমাদের দেশের
সন্তান, কৃতি সন্তান, বুদ্ধিজীবী, যারা গবেষক, যারা ভূতত্ত্ব নিয়ে বিচার বিশ্লেষণ করে কাজ করেন, তাদের জন্য তারা কথা বলেছেন টেকনিক্যাল কাজ, কিন্তু টেকনিক্যাল সাপোর্ট তারা পান না, ফিনান্সিয়াল সাপোর্ট তারা পান না, তারা পাক, আমরা সেটা চাই। আমাদের দেশের মেধাবীদের মূল্যায়ন হোক, তারা মূল্যায়িত হোক, সেটা আমি চাই। কিন্তু যারা মূল্যায়নের পিছনে ভূমিকা রাখে তাদেরকেও আপনারা ভুলে যাবেন না। এভরিথিং এস সব মিলিয়ে আমরা একে অন্যের সহায়ক পরিপূরক, আমরা সবাই এগিয়ে যাই। আপনাদের মূল্যায়ন বাড়ুক, আমার দেশের মেধা দেশে থাক, বাইরে পাচার হয়ে না যাক। ডিসেম্বরের মধ্যে 15 তারিখের মধ্যে আমরা পে কমিশনের চূড়ান্ত গেজেট দেখতে চাই। এর বাইরে আর কোনো আইন আমরা মানতে চাই না, কোনো নিয়ম, কোনো কানুন, কোনো সময় আমরা আর আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার সন্তানের অভুক্ত চেহারা আমি আর দেখতে চাই না। আমার সন্তানকে ভালো একটা সাপোর্ট দিয়ে আমি ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারছি না, আমি আর বঞ্চিতদের কাতারে থাকতে চাই না। আমি চাই সবাই আমরা এগিয়ে যাই, দেশকে এগিয়ে নিয়ে যাই, বহুমুখী ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করি, এই জাতিকে রক্ষা করি, আমাদের পরিবারকেও রক্ষা করি। কারণ আমরা যদি শক্তিশালী না হই তাহলে কে যুদ্ধ করবে? সৈনিক যদি দুর্বল হয়ে যায় যুদ্ধ করবে কে? অতএব সৈনিকেরাও সফল থাক, সবার জয় হোক, কর্মচারীদের জয় হোক, যারা এই দেশের ইন্টালেকচুয়াল পার্সন তাদের মূল্যায়ন হোক, তারা ইভালুয়েটেড হোক, সবার সম্মান, সমমর্যাদা, সুযোগ সুবিধা বৃদ্ধি পাক, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি।